আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম-দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের ১ম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই চ্যাপ্টারটাকে তেমন বেশি গুরুত্ব দিতে চায় না এবং অনেক জায়গায় এই চ্যাপ্টারটাকে তেমন গুরুত্ব দিয়ে পড়ানোও হয় না। কিন্তু এই চ্যাপ্টারটা সম্পর্কে যদি আমার বেসিক জ্ঞান না থাকে, এখানে আসলে কি দেখানো হয়? এখানে দেখানো হয় যে হিসাব বিজ্ঞান কি? সেটা কোথা থেকে এসেছে? সেটার ইতিহাস, উৎপত্তি এবং সমাজে কিভাবে ভূমিকা রাখে? এটার ব্যবহারকারী কারা? এরকম তথ্যসহ নানান তথ্য নিয়ে এখানে আলোচনা করা হয়। কিন্তু এই বিষয়গুলো যদি স্কিপ করে যাওয়া হয়, পরবর্তীতে কিন্তু হিসেব বিজ্ঞানের প্রতি তেমন একটা টান আসে না। অর্থাৎ আমি যেই সাবজেক্টটা পড়তে যাচ্ছি সেই সাবজেক্টটার বেসিক যদি আমি না জানি, সেটা কোথা থেকে এসেছে, সেটার কাজ কি, এগুলো যদি না জানি তাহলে সেই সাবজেক্টটা আ পড়তে আমার টান আসবে না, তার প্রতি আমার ভালোবাসা আসবে না। এটাই খুব স্বাভাবিক। সো সেই চিন্তা করেই আমি হিসাব বিজ্ঞানের ১ম চ্যাপ্টারটি নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। হিসাব বিজ্ঞানের ১ম চ্যাপ্টারটার নাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। ১ম এই আমরা জানব হিসাব বিজ্ঞান কি? একদম সহজ ভাষায় বললে, হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসার ভাষা। অর্থাৎ একটা ব্যবসা যখন আমরা করব, মানুষের যেমন ভাষা থাকে, পশু-পাখির যেমন ভাষা থাকে, ব্যবসারও তেমন ভাষা আছে। ব্যবসার ভাষা কি? হিসাব বিজ্ঞান। একটু বিস্তারিত যদি আমরা বলি, ব্যবসায় প্রতিদিন যেসব টাকা-পয়সার আদান-প্রদান ঘটে, একটা ব্যবসা যখন আমরা শুরু করব, সেটায় প্রতিদিন যে টাকা-পয়সার আদান-প্রদান ঘটবে, ব্যবসার মধ্যে টাকা-পয়সা থাকবে এটাই স্বাভাবিক। সো ব্যবসার মধ্যে যেই টাকা-পয়সার আদান-প্রদান ঘটে, সেগুলোকে সঠিক নিয়মে লিখে রাখা। কয়টা জিনিস হলো? ২ টা জিনিস অলরেডি আমরা পেয়ে গেলাম। আদান-প্রদান ঘটতে হবে এবং সেটাকে সঠিক নিয়মে লিখে রাখতে হবে এবং নির্দিষ্ট সময় শেষে লাভ-ক্ষতি বের করার নামই হচ্ছে হিসাব বিজ্ঞান। সো ৩ টা জিনিস মনে রাখলে হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা আমরা বলতে পারব। একটা জিনিস হচ্ছে ব্যবসার মধ্যে যে টাকা-পয়সার আদান-প্রদান ঘটবে, এটা হচ্ছে একটা জিনিস। ২ নাম্বার হচ্ছে সেগুলোকে সঠিক নিয়মে লিখে রাখা এবং নির্দিষ্ট সময় শেষে লাভ-ক্ষতি বের করার নামই হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান মূলত ৪ টা ধাপে কাজ করে। ১ নাম্বার ধাপ হচ্ছে লেনদেন চিহ্নিত করা। অর্থাৎ কোনটা ব্যবসার খরচ আর কোনটা ব্যক্তিগত খরচ, এই বিষয়গুলো আলাদা করা। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ১ম ধাপ। ২ নাম্বার ধাপ হচ্ছে লিপিবদ্ধ করা। অর্থাৎ এই যে আমরা লেনদেন চিহ্নিত করলাম, সেটাকে হিসাবের খাতায় লিখে রাখা বা রেকর্ড করা। ৩ নাম্বার ধাপ হচ্ছে শ্রেণীবদ্ধ করা। অর্থাৎ একই জাতীয় যেই হিসাবগুলো আছে সেগুলোকে আলাদা, আলাদা করে সাজানো। সবগুলো একসাথে যদি সাজিয়ে ফেলি তাহলে কিন্তু প্যাচগোছ হয়ে যাবে। সো ৩ নাম্বার ধাপ হচ্ছে শ্রেণীবদ্ধ করা। অর্থাৎ একই জাতীয় যে হিসাবগুলো আছে সেগুলোকে আলাদা, আলাদা করে সাজানো। এবং ৪ নাম্বার ধাপ হচ্ছে ফলাফল বিশ্লেষণ করা। যে নির্দিষ্ট সময় শেষে লাভ ক্ষতি বের করা। তা 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 বের করে রিপোর্ট তৈরি করা। তাহলে এই ৪ টা ধাপ যদি আমি সংক্ষেপে একটু বলি, যে ১ নাম্বার ধাপ হচ্ছে আমার ব্যবসার মধ্যে কোনটা ব্যক্তিগত খরচ, কোনটা ব্যবসার খরচ এগুলোকে আমি আলাদা, আলাদা করে রাখবো। ২ নাম্বারে এই যে আমি লেনদেনগুলো চিহ্নিত করলাম, সেগুলোকে আমি লিপিবদ্ধ করে রাখবো। অর্থাৎ খাতার মধ্যে লিখে রাখবো, রেকর্ড করে রাখবো। এবং ৩ নাম্বার ধাপ হচ্ছে আমার শ্রেণীবদ্ধ করা। অর্থাৎ একই জাতীয় যে হিসাব আছে সেগুলোকে আলাদা, আলাদা করে সাজানো। এবং ৪ নাম্বার ধাপ হচ্ছে এই যে আমি লিপিবদ্ধ করলাম, শ্রেণীবদ্ধ করলাম, চিহ্নিত করলাম, এই সব ইনফরমেশন গুলো একটা নির্দিষ্ট সময় শেষে এগুলোকে বিশ্লেষণ করা। বিশ্লেষণ করে সেটার একটা রেজাল্ট তৈরি করা। এই ৪ টা ধাপেই হচ্ছে হিসাব বিজ্ঞান কাজ করে। এখন মনে রাখার জিনিস হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্য সংগ্রহ করে এবং তা সাজিয়ে মানুষের কাছে পৌঁছে দেয়। ২ টা কাজ করে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান তথ্য সংগ্রহ করে এবং তা সাজিয়ে মানুষের কাছে পৌঁছে দেয়। এই কারণে এই হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম বলা হয়। এখন আমরা জানব হিসাব বিজ্ঞানের ইতিহাস এবং উৎপত্তি সম্পর্কে। অর্থাৎ হিসাব বিজ্ঞান কোথা থেকে এলো এর সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানার চেষ্টা করব। প্রাচীনকাল থেকেই কিন্তু মানুষ হিসাব করে আসছে। হিসাব বিজ্ঞান তারা ব্যবহার করে আসছে। হয়তো তারা জানতো না যে তারা যা করছে সেটাই আসলে হিসাব। সেটাই আসলে হিসাব বিজ্ঞান। তারা হয়তো জানতো না। কিন্তু মনের অজান্তেই তারা হিসাব করে আসছে। যেমন মানুষ প্রাচীনকাল থেকেই গাছের গায়ে দাগ কেটে বা রশিতে গিঁট দিয়ে হিসাব করত। মানুষ প্রাচীনকাল থেকেই গাছের গায়ে দাগ কেটে এবং রশিতে গিঁট দিয়ে হিসাব করত। আরেকটা জিনিস জানতে হবে, আধুনিক হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা প্যাসিওলি। তিনি ১৪৯৪ সালে ইতালিতে
দুতরফা দাখিলা পদ্ধতি, যেটা ইংরেজিতে বলে ডাবল এন্ট্রি সিস্টেম, বা সংক্ষেপে যদি আমরা বলি ডেভিড ক্রেডিট নিয়ম। এই নিয়মটা উনি চালু করেন, যা আজও ব্যবহার হয়ে আসছে। তো এইটা হচ্ছে একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি। এই কারণেই লুকা প্যাসিওলিকে আধুনিক হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। তো এটা একটু মনে রাখবেন, এই সালগুলো, এই নামটা, তিনি কি আবিষ্কার করেন, এগুলো মনে রাখতে হবে, এমসিকিউতে আসতে পারে। আর বর্তমানে কম্পিউটারের যুগে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে নিমিষেই আরকি নির্ভুল হিসাব করা যায়। আগের মতো এখন আর খাতা কলমে হিসাব রাখা হয় না। এখন বিভিন্ন অফিসগুলোতে বা প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করেই আ হিসাব বিজ্ঞান করা হয়। এখন আমরা জানব হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা। অর্থাৎ কেন আমরা হিসাব বিজ্ঞান পড়ব বা ব্যবসায় হিসাব রাখব? এটার ৯ টা প্রধান কারণ আছে। অনেক কারণ আছে, বাট প্রধান কারণ হচ্ছে ৯ টা। সেগুলো সম্পর্কে আমরা জানব, যেগুলো আপনাদের বইয়ে দেওয়া আছে। সো ১ নাম্বার উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে লিখে রাখা। অর্থাৎ মানুষের স্মৃতিশক্তি কিন্তু খুব সীমিত। সবকিছু মনে রাখা সম্ভব না। তাই ভবিষ্যতে যেন এই যে হিসাবগুলো করছে বা যে লেনদেনগুলো ঘটছে, সেগুলো যাতে মানুষ ভুলে না যায়, সেজন্য এগুলোকে সঠিকভাবে লিখে রাখতে হবে। এটা হচ্ছে ১ নাম্বার উদ্দেশ্য। ২ নাম্বার উদ্দেশ্য হচ্ছে লাভ ক্ষতি জানা। আমি একটা ব্যবসা চালু করলাম, সেখানে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটা সম্পর্কে যদি আমার জ্ঞানই না থাকে, সেটার তথ্য যদি আমি না পাই, তাহলে সেই ব্যবসা করার কোনো মানেই হয় না। অর্থাৎ ব্যবসা করে লাভ হলো নাকি লোকসান হলো এটা জানার জন্য বছর শেষে হতে পারে বা নির্দিষ্ট একটা সময় শেষে হতে পারে, আমরা জানতে পারি এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। ৩ নাম্বার উদ্দেশ্য হচ্ছে আর্থিক অবস্থা জানা। অর্থাৎ আমার ব্যবসার বর্তমান অবস্থা কেমন আছে? ব্যবসার অবস্থা ভালো আছে না খারাপ আছে সেটা জানার জন্য আমার হিসাব বিজ্ঞান দরকার। আমি ব্যবসায় আরো ইনভেস্ট করব নাকি আপাতত বন্ধ রাখবো? সেগুলো জানার জন্য আমার আর্থিক অবস্থা জানাটা আমার দরকার। আর ৪ নাম্বার উদ্দেশ্য হচ্ছে খরচ কমানো। অর্থাৎ আমার ব্যবসার মধ্যে আয়ের চেয়ে কি ব্যয় বেশি হয়ে যাচ্ছে? সেই ইনফরমেশনটা আমার দরকার। সেটা আমরা পাবো কোথা থেকে? হিসাব বিজ্ঞানের মাধ্যমে। ৫ নাম্বার হচ্ছে চুরি এবং জালিয়াতি রোধ করা। সবকিছুর যদি সঠিক হিসাব থাকে আপনার কাছে, তাহলে কিন্তু আপনার কর্মচারীরা কোনো জালিয়াতি বা চুরির সাথে জড়িত থাকতে পারবে না। থাকলেও আপনি সহজেই ধরে ফেলতে পারবেন। ৬ নাম্বার উদ্দেশ্য হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা। অর্থাৎ ব্যবসাটাকেই আমি আরো ইনভেস্ট করব, অর্থাৎ আরো বড় করব নাকি এই পর্যায়ে রেখে দেব? সেই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য হিসাব বিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৭ নাম্বার উদ্দেশ্য হচ্ছে তুলনা করা। অর্থাৎ গত বছরের চেয়ে এই বছর ব্যবসা ভালো চলছে নাকি খারাপ চলছে? এই তুলনাটা ব্যবসার ভেতরেও হতে পারে, ব্যবসার বাইরেও হতে পারে। সো গত বছরের সাথে এই বছরের তুলনা করলে এটা হচ্ছে ভেতরের তুলনা, অর্থাৎ ব্যবসার ভেতরের তুলনা, যে আমার ব্যবসা কি আগের থেকে ভালো চলছে না খারাপ চলছে এইটা জানা। আর যদি বাইরে তুলনা করি, অর্থাৎ একই ধরনের যে প্রতিষ্ঠান আছে তাদের সাথে তুলনা করতে পারবো যে আমার অবস্থা কোথায় আছে আর তাদের অবস্থা কোথায় আছে। সো এখান থেকে অনেক ধরনের ডিসিশন কিন্তু নেওয়া যায়। ৮ নাম্বার হচ্ছে হুম, ৮ নাম্বার হচ্ছে অমুনাফাভোগী প্রতিষ্ঠান। অমুনাফাভোগী প্রতিষ্ঠানগুলো কোনগুলো? যেমন স্কুল, কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের সামাজিক ক্লাব। এগুলোর উদ্দেশ্য কিন্তু মুনাফা করা নয়। কিন্তু টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে সেখানেও হিসাব রাখা জরুরি। সেখানেও কিন্তু টাকা-পয়সার লেনদেন হয়। হয়তো তারা মুনাফা করে না, তাদের নিজেদের প্রয়োজনেই ব্যয় করা হয়। সো সেই হিসাবগুলো সঠিকভাবে রাখার জন্য হলেও আমাদের হিসাব বিজ্ঞান জানা লাগবে। ৯ নাম্বার উদ্দেশ্য হচ্ছে সরকারকে কর দেওয়া। সঠিক হিসাব রাখলে সরকারকে ভ্যাট, ট্যাক্স, শুল্ক এগুলো খুব মানে সহজেই হিসাব করে দেওয়া যায়। অর্থাৎ আমার কাছে যদি ভুল ইনফরমেশন থাকে, তাহলে কিন্তু আমি এই কাজগুলো সঠিকভাবে করতে পারব না। এখন আমরা দেখি যে এই যে আমরা দেখলাম হিসাবের এত তথ্য, হিসাবের এত উদ্দেশ্য, ইতিহাস সম্পর্কে জানলাম। তো এই যে হিসাবের তথ্যগুলো আছে, এগুলোর নিশ্চয়ই কোনো ব্যবহারকারী আছে। এগুলো তো আর ড্রয়ারে রেখে রেখে দেওয়ার জন্য তৈরি করা হয়নি। এগুলোর নিশ্চয়ই কোনো ব্যবহারকারী আছে। সো সেইটা সম্পর্কে আমরা এখন জানব। অর্থাৎ হিসাব তথ্যের ব্যবহারকারী। হিসাব বিজ্ঞানের তথ্য কারা ব্যবহার করে সেটা সম্পর্কে জানব। ব্যবহারকারীদেরকে ২ ভাগে ভাগ করা হয়েছে। ১ নাম্বার ভাগ হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এরা হচ্ছে প্রতিষ্ঠানের ভেতরের মানুষ। অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে প্রতিষ্ঠানের ভেতরের মানুষ। আরেকটা ভাগ হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, যারা হচ্ছে প্রতিষ্ঠানের বাইরের মানুষ।
সো প্রতিষ্ঠানের ভেতরের মানুষ যারা আছে যেমন হচ্ছে মালিক বা ব্যবস্থাপক বা ম্যানেজার, তাদের এই ইনফরমেশনগুলো দরকার, অর্থাৎ হিসাবের তথ্যগুলো দরকার। কেন দরকার সেটা সম্পর্কে একটু আলোচনা করি। মালিকের কেন হিসাব তথ্য দরকার? তার বিনিয়োগ করা টাকা নিরাপদ আছে কিনা? কত টাকা লাভ হলো, কত টাকা ক্ষতি হলো, এই ইনফরমেশনটা তার জানা দরকার। মালিক হিসেবে তার জানা দরকার। এই কারণেই হিসাব তথ্য তার দরকার। ২ নাম্বার ব্যবহারকারী হচ্ছে ম্যানেজার বা ব্যবস্থাপক। ব্যবসার পরিকল্পনা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। আপনারা জেনে থাকবেন যে মালিকই কিন্তু সব সিদ্ধান্ত নেয় না। ম্যানেজারকে একটা ব্যবসার মধ্যে নিয়োগ দেওয়া হয় এই ব্যবসাটাকে ভালোভাবে ম্যানেজ করার জন্য, অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করার জন্য। সো ম্যানেজারের কাছে যদি হিসাব তথ্যগুলো না থাকে, তাহলে সে কিন্তু আ পরিকল্পিত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না বা কোনো পরিকল্পনা করতে পারবে না, সিদ্ধান্ত নিতে পারবে না। সো আল্টিমেটলি কি হবে? ব্যবসায় কিন্তু লস হতে থাকবে। তো এই কারণে আ প্রতিষ্ঠানের ভেতরে যারা আছেন তাদের এই ইনফরমেশনগুলো দরকার। সো ২ নাম্বার যারা আছে যে বাহ্যিক ব্যবহারকারী তারা হচ্ছে প্রতিষ্ঠানের বাইরের মানুষ। ১ নাম্বার বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে ঋণ প্রদানকারী। এটা ব্যাংক হতে পারে, কোনো মানুষ হতে পারে বা কোনো এনজিও হতে পারে, যে কেউ হতে পারে। এটা কেন দরকার? ব্যাংক ঋণ দেওয়ার আগে দেখে প্রতিষ্ঠানের ঋণ শোধ করার ক্ষমতা আছে কিনা। এখন আপনাকে একটা ব্যাংক ঋণ দিবে। আপনার আসলে কিছুই নেই। আপনার এই ঋণ শোধ করার ক্ষমতা নাই। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কোনো লাভ হয় না। শুধু লস আর লস। সে কেন আপনাকে ঋণ দিবে? ঋণ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সো তার এই ইনফরমেশনটা জানার দরকার যে আপনার ব্যবসাটা আসলে কেমন চলছে। এসব জেনে ঘাটাঘাটি করে তারপরেই সে আপনাকে ঋণ দেবে। ২ নাম্বার হচ্ছে বিনিয়োগকারী অর্থাৎ ইনভেস্টর। যারা আপনার ব্যবসায় বিনিয়োগ করবে। এখন যারা আপনার ব্যবসায় টাকা খাটাতে চায় অথবা বিনিয়োগ করতে চায়, তারা কিন্তু লাভের আশায় আসে আপনার কাছে। হুম? তো এখন আপনার ব্যবসাটা যদি ভালো না চলে, অর্থাৎ কেমন চলছে সেই ইনফরমেশনটা যদি তাদের কাছে না থাকে, তাহলে কিন্তু তারা বিনিয়োগ করবে না। ৩ নাম্বার হচ্ছে পাওনাদার। যারা বাকিতে পণ্য দেয় আপনাকে। আপনার কাছে যারা পাওনাদার। যেমন বিভিন্ন ডিস্ট্রিবিউটর থাকে যারা বাকিতে বিভিন্ন পণ্য দিয়ে থাকে, পরবর্তীতে সেটা শোধ করে দেওয়া হয়। এখন তাদের কাছে যদি ইনফরমেশন না থাকে যে আপনার প্রতিষ্ঠান ভালো চলছে না খারাপ চলছে, তারা আপনাকে কিন্তু বাকিতে পণ্য দিবে না। কারণ তাদেরও একটা রিস্ক থাকে যে এই টাকাটা হয়তো আপনি ফেরত দিতে পারবেন না। সো এই কারণে এই পাওনাদারদেরও আপনার ইনফরমেশনগুলো দিতে হবে। ৪ নাম্বার হচ্ছে সরকার। সরকার এই তথ্যগুলো ব্যবহার করতে পারে সঠিক ভ্যাট এবং ট্যাক্স আদায়ের জন্য। সো সরকারকে কিন্তু ভ্যাট এবং ট্যাক্স এগুলো দিতেই হবে। সো এই তথ্যগুলো সরকার যদি না জানে যে আপনার প্রফিট কত হচ্ছে, লস কত হচ্ছে, এসব যদি সঠিক হিসাব সরকারের কাছে না থাকে তাহলে কিন্তু সঠিকভাবে তারা ভ্যাট ট্যাক্স আদায় করতে পারবে না। এজন্যই এই তথ্যগুলো প্রয়োজন হয় সরকারের। ৪ নাম্বার হচ্ছে অর্থাৎ সবার লাস্টেরটা হচ্ছে কর্মচারী। চাকরি স্থায়ী হবে কিনা বা বেতন বোনাস বাড়বে কিনা এসব বোঝার জন্য কিন্তু কর্মচারীদেরও এই তথ্যগুলো জানা দরকার। এখন ব্যবসার পরিস্থিতি যদি ভালো না থাকে, ব্যবসা যদি লসের দিকে যেতে থাকে তাহলে কিন্তু কর্মচারীরা বুঝতে পারবে যে তার চাকরিটা হয়তো স্থায়ী নাও হতে পারে বা বেতন বোনাস হয়তো নাও বাড়তে পারে। সো এই ব্যবহারকারীগুলো হিসাবের তথ্যগুলো ব্যবহার করতে পারে। সো একটু যদি রিক্যাপ করি আমি হিসাব তথ্যের ২ ধরনের ব্যবহারকারী আছে। অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? মালিক এবং ব্যবস্থাপক অর্থাৎ ম্যানেজার। আর বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে যারা ঋণ দিয়ে থাকে, যারা বিনিয়োগ করে থাকে, যারা আপনার পাওনাদার, সরকার এবং আপনার অফিসের কর্মচারী। এরা হচ্ছে বাহ্যিক আ ব্যবহারকারী। এখন আমরা জানব এই যে হিসাব বিজ্ঞান, হুম? এই হিসাব বিজ্ঞান সমাজ আর পরিবেশের সাথে এর সম্পর্কটা কি? হুম? আধুনিক ব্যবসায় শুধু লাভ করলেই হয় না। সমাজের প্রতিও কিছু দায়িত্ব থাকে। যারা বড়, বড় কোম্পানি আছে তারা শুধু লাভের আশায় কিন্তু সব করলে হবে না। তাদের সমাজের প্রতিও কিছু দায়বদ্ধতা থাকবে। ১ নম্বর হচ্ছে পরিবেশ রক্ষা। কলকারখানা পরিবেশ দূষণ করছে কিনা, বজ্র শোধনাগার তৈরি করছে কিনা, তার খরচ হিসাব বিজ্ঞান লিপিবদ্ধ করে। একটা কলকারখানা যাদের কাজ হচ্ছে ধরেন গার্মেন্টস তৈরি করা। সো তাদের প্রতিষ্ঠান থেকে হচ্ছে প্রতিদিন যেই পরিমাণ বর্জ্য পানির সাথে মিশে, সেগুলো যদি মানে শোধন করা না হয়,
তাহলে কিন্তু সেটা পরিবেশের জন্য অনেক ধরনের বাজে ইমপ্যাক্ট ফেলতে পারে। সো এই যে শোধনাগার, এটার জন্য তাদের নিশ্চয়ই কোনো বাজেট থাকবে, কোনো খরচ থাকবে। সেগুলোকে আলাদাভাবে হিসাব করে রাখার জন্য আ হিসাব বিজ্ঞান দরকার আছে। এবং তারপরেরটা হচ্ছে সামাজিক অবদান। অর্থাৎ সমাজে সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করা, শিক্ষাবৃত্তি প্রদান, এসব খরচ হিসাবের বইতে থাকলে প্রতিষ্ঠানের সামাজিক সম্মান বাড়ে। সো এই যে এখানে সমাজ এবং পরিবেশ সম্পর্কে হিসাব বিজ্ঞানের যে সম্পর্কটা দেখানো হয়েছে, এগুলো কিন্তু একটা কোম্পানির করতেই হবে। অর্থাৎ তারা শুধু ব্যবসার জন্য লাভ মানে ব্যবসা করবে শুধু লাভের আশায়, এটা না। আধুনিক যুগে এই সিস্টেমটা আর চলে না। হুম? সো সমাজের প্রতিও তাদের কিছু দায়বদ্ধতা থাকে। আর এটা করলে যে তাদের লস হবে বিষয়টা এমন না। এই যে সমাজের প্রতি দায়বদ্ধতা, এগুলো যে তারা করে থাকে এটার জন্য তাদের কি হয়? প্রতিষ্ঠানের সামাজিক সম্মান বাড়ে। আর একটা প্রতিষ্ঠানের সামাজিক সম্মান বাড়া মানে সেই প্রতিষ্ঠানটা ডেফিনিটলি ভালো করবে। সো এইটা ছিল সমাজের সাথে সম্পর্ক পরিবেশের আর হিসাব বিজ্ঞানের। এখন আমরা জানব হিসাব বিজ্ঞান কিভাবে মূল্যবোধ এবং জবাবদিহিতা সৃষ্টি করতে পারে। হিসাব বিজ্ঞান শুধু ব্যবসার হিসাব রাখে না, এটি মানুষকে ভালো মানুষ হতেও শেখায়। সেটা কিভাবে? সেটাই আমরা জানব। সততা ও দায়িত্ববোধ। যখন একজন জানবে যে তাকে প্রতিটি পয়সার হিসাব দিতে হবে, তখন সে অসৎ কাজ থেকে দূরে থাকবে। সো আমরা এখানে কিন্তু দেখেছিলাম যে চুরি জালিয়াতি রোধ। সো সেই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে যে ধরেন আপনার কোম্পানিতে একজন কর্মচারী সে যদি জানে যে তার প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে, তখন সে কিন্তু কোনো অসৎ কাজে লিপ্ত হবে না। বা আপনিও যখন জানবেন যে সরকারকে আপনার প্রত্যেকটা পয়সার হিসাব নিকাশ দিতে হবে, তখন কিন্তু আপনিও কিন্তু কোনো অসৎ কাজে লিপ্ত হবেন না। সো এভাবেই মানুষের সততা এবং দায়িত্ববোধ তৈরি করে হিসাব বিজ্ঞান। ২ নম্বর হচ্ছে ঋণ পরিশোধের সচেতনতা। সঠিক হিসাব ঋণ গ্রহীতাকে মনে করিয়ে দেয় যে অন্যের পাওনা শোধ করতে হবে। এখন আপনি যদি সঠিকভাবে হিসাব নিকাশ করে রাখেন, নিয়মিত হিসাব করে রাখেন, তাহলে কিন্তু আপনার মাথায় থাকবে যে আপনি যেখান থেকে ঋণ নিয়েছিলেন সেখানে কিন্তু আপনার ফেরত দিতে হবে। অর্থাৎ আপনার যেই পাওনাটা আছে সেটা শোধ করতে হবে। ফলে কি হবে? ঋণ খেলাপির প্রবণতা কমে যাবে। এরপর ৩ নাম্বারটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। সব ধর্মেই কিন্তু অন্যের হক, পাওনা পরিশোধের কথা বলা হয়েছে। হিসাব বিজ্ঞান এই ধর্মীয় নির্দেশ পালনে সাহায্য করে। কিভাবে? যে আপনার কাছে যদি সঠিক হিসাব থাকে যে আপনি অন্যের হক আপনার কাছে আছে, আমানত হিসেবে আছে বা আপনাকে এটা পরিশোধ করতে হবে। এই তথ্যগুলো যদি আপনার কাছে থাকে আপনি কিন্তু সেটা করবেন। যে তথ্যগুলো না থাকে, আপনার স্মরণে না থাকে তাহলে হয়তো আপনি নাও করতে পারেন। সো এইভাবে ধর্মীয় মূল্যবোধ তৈরিতেও হিসাব বিজ্ঞান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং ৪ নাম্বার হচ্ছে জবাবদিহিতা। অর্থাৎ কে কার কাছে কাজের জন্য দায়ী থাকবে তা হিসাব বিজ্ঞানের মাধ্যমে নিশ্চিত করা হয়। এতে কাজের স্বচ্ছতা বাড়ে। তো ঠিক এইভাবেই হিসাব বিজ্ঞান মূল্যবোধ এবং জবাবদিহিতা সৃষ্টি করতে পারে। তো এটাই ছিল আজকের ক্লাস ১ম অধ্যায় নিয়ে। এরপরে হচ্ছে ২য় অধ্যায় লেনদেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা অধ্যায় আপনাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য। আশা করছি আজকের ক্লাসটা আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এই ধরনের ক্লাস আরও পাওয়ার জন্য। আর কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। পরবর্তীতে বিজনেস স্টাডিজের কোন সাবজেক্টের ক্লাসগুলো চাচ্ছেন। আমি ফিন্যান্স, ব্যাংকিং, ব্যবসা উদ্যোগ সব সাবজেক্টই আপনাদেরকে একটা, একটা করে বোঝানোর চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।